পড়ে শোনাচ্ছিলাম ডাফনে দু মরিয়ের বিখ্যাত উপন্যাস রেবেকা। উপন্যাসটির আজ 12তম পর্ব। আমি আবার পাশে সেই ছোট ঘরে বসে আছি। পুলিশটি আমার সামনে এক গ্লাস জল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কে যেন আমার হাত ধরে আছে। ভালো করে তাকিয়ে দেখি ফ্র্যাঙ্ক। একটু একটু করে আমার চোখের সামনেই সব স্পষ্ট হয়ে আসছে। ক্ষীণস্বরে বললাম, ও ঘরে অসহ্য গরম লাগছিল, তাই। ফ্র্যাঙ্ক আমাকে বাধা দিয়ে চিন্তিত স্বরে প্রশ্ন করল, এখন একটু সুস্থ বোধ করছেন তো? হ্যাঁ, আপনি যান, আমার কাছে আর থাকবার দরকার নেই। আমি আপনাকে ম্যান্ডালে পৌঁছে দিয়ে আসব। না না। হ্যাঁ, ম্যাক্সিম বলেছে। না, তার কাছে আপনার থাকা দরকার। কিন্তু সে আপনাকে নিয়ে যেতে বলেছে। চেয়ার থেকে উঠবার জন্য হাত ধরে সে আমাকে সাহায্য করল। আমি উঠে দাঁড়িয়ে আবার বললাম, এখন বেশ ভালো বোধ করছি, আমি তার জন্য অপেক্ষা করব। তার অনেক দেরি হতে পারে। ফ্র্যাঙ্ক আমাকে হাত ধরে আস্তে আস্তে গাড়ির দিকে নিয়ে চলেছে। ম্যাক্সিমের দেরি হবে কেন? ফ্র্যাঙ্ক কেন ও কথা বলল? দুর্ভাবনায় আমার অসুস্থ মনে হচ্ছে। আমাদের গাড়ি তীব্র গতিতে ছুটে চলেছে ম্যান্ডালের দিকে। নীরবতা ভেঙে একসময় বললাম, দেরি হবে কেন? কি করবে ওরা? আবার নতুন করে সাক্ষ্য নিতে পারে। সবার সাক্ষ্যই তো শেষ হয়েছে, আবার কি বলবে? করোনার আবার নূতনভাবে জেরা করতে পারেন। ট্যাবের সাক্ষ্য সমস্ত কিছু বদলে দিয়েছে, তাই হয়তো নূতনভাবে আবার তদন্ত শুরু হবে। কি বলছেন আপনি? হ্যাঁ, ট্যাব কি বলেছে শুনেছেন তো? দুর্ঘটনায় এখন আর ওরা বিশ্বাস করছেন না। সে কি? তারা কেন ট্যাবের কথায় কান দিচ্ছে? নৌকোর তক্তায় কেন গর্ত হয়েছে 1 বছর পরে সে কথা কেমন করে সে বলতে পারবে? কি প্রমাণ করতে চায় তারা? তা জানি না। করোনার ম্যাগজিনকে প্রশ্নবাণে উত্ত্যক্ত করে তুলবেন, তখন সে মেজাজ ঠিক রাখতে না পেরে কি বলতে কি বলে ফেলবে। ওসব অবান্তর প্রশ্ন সে কিছুতেই সহ্য করতে পারবে না, কিছুতেই পারবে না। আমার কথার কোনো উত্তর না দিয়ে সে ভীষণ বেগে গাড়ি চালাচ্ছে। এই বোধহয় প্রথম সে এরকম হতবুদ্ধি হয়ে গেছে। বুঝলাম তার মনেও কি দারুণ অশান্তির ঝড় বইছে। আমি আবার বললাম, ডানভার্সের সাথে দেখা করবার জন্য কয়েকদিন আগে যে লোকটি এসেছিল, তাকে আজ আদালতে দেখলাম। ফ্যাবেলের কথা বলছেন? হ্যাঁ, আমিও তাকে দেখেছি। সে কেন এসেছে? কোন অধিকারে তদন্ত শুনতে এসেছে? সে তার সম্পর্কে ভাই হয়। কিন্তু ডানভার্স আর ওই লোকটিকে আমি বিশ্বাস করতে পারছি না। একটু চুপ করে থেকে আবার বললাম, ওরা দুজনে মিলে আমাদের ক্ষতি করতে পারে। ফ্র্যাঙ্ক এবারও কোনো উত্তর দিল না। বুঝতে পারলাম এসব বিষয়ে সে আমার সঙ্গে কোনো আলোচনা করতে চায় না। আমি কতটা জানি তা সে জানে না। আমরা দুজনে এক দুর্ভাবনাতেই অস্থির হয়ে আছি। একজনের কথাই ভাবছি কেবল। কিন্তু ফ্র্যাঙ্ক মুখে কিছু প্রকাশ করছে না। ম্যান্ডালের মসৃণ পথ ধরে এখন গাড়ি চলেছে। এ কদিনের মধ্যে আজকেই প্রথম লক্ষ্য করলাম হাইড্রেনজিয়ার নীলাভ কুড়ির দল সবুজ কচি পাতার বুকে উঁকি ঝুঁকি মারছে। পথের দুধারে তারা অজস্রভাবে ফুটে উঠবে আর 2-1 দিনের মধ্যেই। সিঁড়ির সামনে গাড়ি থামলে ফ্র্যাঙ্ক বলল, এখন একা যেতে পারবেন তো? ঘরে গিয়ে শুয়ে থাকুন কিছুক্ষণ, কেমন? আচ্ছা, আমি তাহলে চলি, আমাকে তার প্রয়োজন হতে পারে। আর কিছু না বলে তখনই গাড়িতে উঠে সে আমার দৃষ্টির বাইরে চলে গেল। তাকে ম্যাগজিমের দরকার হতে পারে কেন? কেন সে কথা বলল? হয়তো ফ্র্যাঙ্ককেও করোনার জেরা করবেন। 1 বছর আগেকার সেই সন্ধ্যাবেলা ম্যাগজিম তার সঙ্গে ছিল কি না সে কথাই হয়তো জিজ্ঞেস করবেন। ম্যাগজিম কখন সেখানে গিয়েছিল, কখন বাড়িতে ফিরেছিল, এসব জানতে চাইবেন। ডানভার্সকেও জেরা করতে পারে। ম্যাগজিম যদি আবার রেগে ওঠে, মেজাজ হারিয়ে ফেলে। আমি আস্তে আস্তে শোবার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। চোখের ওপর হাত দিয়ে নিঃসার হয়ে শুয়ে আছি। আদালতের সব দৃশ্য আবার চোখের ওপর ভেসে ভেসে উঠছে। এখন তারা কি বলছে, কি করছে? একটু পরে যদি ফ্র্যাঙ্ক একা ফিরে আসে, তাকে সঙ্গ না দিয়ে? সহসা আমার বুক আতঙ্কে কেঁপে উঠল।
ম্যাগজিনকে যদি আমার কাছ থেকে ওরা ছিনিয়ে নিয়ে যায়, আমি যদি আর তাকে ফিরে না পাই, সকলের সহানুভূতি আর করুণার পাত্রী হয়ে কি আমাকে এই ব্যর্থ জীবনের দুর্বহ ভার সমস্ত জীবন বয়ে বেড়াতে হবে? আমি কি করব আর যে ভাবতে পারি না। আমার সমস্ত চেতনা লুপ্ত হয়ে যাক, কিন্তু রাজ্যের দুর্ভাবনা আর অমঙ্গল চিন্তার কবল থেকে আমার মুক্তি কোথায়? তারা আবার আমাকে গ্রাস করে নিচ্ছে। তা যদি ফাঁসি হয়, মৃত্যুদণ্ডে দণ্ডিত স্বামীর হতভাগিনী স্ত্রীর কত করুণ কাহিনী আমি নিজেও কতবার পত্রিকায় পড়েছি। সাধারণ লোকেরা কি আমার স্বামীর দিকেও ঘৃণা দৃষ্টি নিক্ষেপ করে বলবে, এই সেই স্ত্রী হত্যাকারী, এর চরম দণ্ড অন্য কেউ উচিত শিক্ষা দেবে? না না, এসব কি ভাবছি আমি কি পাগল হয়ে যাব? অন্য কথা ভাবব, মিসেস ভ্যান হপারের কথা ভাবব। মিসেস ভ্যান হপারের কথা ভাবতেই তার চেহারা আমার চোখের সামনে ভেসে উঠল। সহসা আর একটি দৃশ্যও যেন স্পষ্ট দেখতে পেলাম। কাগজ পড়তে পড়তে তিনি যেন উত্তেজিতভাবে তার মেয়েকে বলছেন, হেলেন, দেখো দেখো, পত্রিকায় কি সাংঘাতিক খবর বেরিয়েছে। ম্যাক্স ডি উইন্টার নাকি তার প্রথম স্ত্রীকে হত্যা করেছিলেন। আমার কিন্তু ভদ্রলোককে বড় অদ্ভুত মনে হতো। সেই বোকা মেয়েটাকে কতবার বারণ করেছিলাম এত বড় ভুল না করবার জন্য, কিন্তু সে তো আমার উপদেশ কানে নেয়নি। এখন তার বেশ উচিত শিক্ষাই হয়েছে। তার শ্লেষ ভরা কথাগুলি যেন এই মুহূর্তে আমার কানে বাঁধছে। আশ্চর্য, যে কথা ভাবব না বলে সংকল্প করেছি, সে কথাই বারে বারে মনের দুয়ারে আঘাত করছে। অন্য কথা ভাবতে চেষ্টা করেও আবার সে এক অমঙ্গল আশঙ্কাই মনকে ছেয়ে ফেলছে। কে যেন আমার হাত স্পর্শ করছে। চমকে উঠে তাকিয়ে দেখি জেসপার একান্ত কাছে এসে আমার হাত চাটছে। ওর বোবা ভালোবাসার এই দরদ ভরা স্পর্শে সহসা আমার বড় কান্না পেল। জেসপারও বুঝি অনুভব করতে পেরেছে কিছু একটা অঘটন ঘটেছে। আমরা যখন আদালতে যাচ্ছিলাম, কি করুণ চোখে লেজ গুটিয়ে ও দরজায় দাঁড়িয়েছিল। এখনও ছলো ছলো চোখ দুটি দেখে আমার বুঝতে বাকি নেই ও আমার ব্যথার ব্যথী, দুঃখ দিনের সাথী। ভাবতে ভাবতে কখন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম, সহসা মেঘের গুরুগম্ভীর ডাকে চমকে জেগে উঠে গেলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 5টা বেজে গেছে। এবার জানলার ধারে গিয়ে দাঁড়ালাম। চারিদিকে কেমন থমথমে ভাব। বাতাস বন্ধ হয়ে গেছে, গাছের পাতাগুলি নিথর হয়ে আছে, যেন কিসের প্রতীক্ষায়। ধূসর আকাশের বুক চিরে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। তারা এখনো আসছে না কেন? অস্থির মনে নিচে নেমে গিয়ে অলিন্দে দাঁড়িয়ে রইলাম। 1 ফোঁটা বৃষ্টি আমার হাতে পড়ল, মাত্র 1 ফোঁটা। চারিদিক ঘনঘোর হয়ে ভীষণ ঝড় আসছে। ঝড়ের আভাসে উত্তাল সাগরের শান্ত রূপও গেছে বদলে। নীল সাগর মশিকালো হয়ে উঠেছে, এখান থেকেই তা দেখতে পাচ্ছি। আর একটি ফোঁটা পড়ল আমার হাতে। আবার গুরুগম্ভীর সুরে মেঘ ডেকে উঠল, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ঝাঁপিয়ে বৃষ্টি নামবে। এখনও কেন তারা এলো না? চিন্তাকুল মন নিয়ে লাইব্রেরিতে গিয়ে বসে রইলাম। 5:30টার সময় রবার্ট এসে বলল, মিস্টার ডি উইন্টার এসেছেন। এসেছেন? হ্যাঁ। তাড়াতাড়ি উঠবার চেষ্টা করলাম, কিন্তু পা দুটো মনে হচ্ছে পাথরের মতো ভারী আর অসাড় হয়ে আছে। খুব আস্তে আস্তে উঠে সোফায় ভর দিয়ে দাঁড়ালাম। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। এমন সময় ম্যাগজিন ঘরে ঢুকল। তাকে অদ্ভুত ক্লান্ত দেখাচ্ছে। কয়েক ঘন্টার মধ্যেই যেন তার বয়সও অনেক বেড়ে গেছে। সমস্ত মুখে গভীর চিন্তা রেখা স্পষ্ট ফুটে উঠেছে। তার এরকম চেহারা আর কোনো দিন দেখিনি। আমি তার দিকে এগোতে পারছি না, মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। সে নিচু স্বরে বলল, আত্মহত্যা। আত্মহত্যার কারণ না বুঝতে পেরেও তারা এই রায় দিয়েছে। আমি এবার সোফায় বসে পড়ে বললাম, আত্মহত্যা কেন? কারণ কি তার? জানি না, কারণ সম্বন্ধে তারা অত মাথা ঘামায়নি। করোনা জিজ্ঞেস করেছিলেন রেবেকাকে কোনোদিন আর্থিক সংকটে পড়তে হয়েছিল কিনা। রেবেকার আর্থিক সংকট? ও ভগবান! সে বা জানলার ধারে গিয়ে বাইরের দিকে তাকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি প্রশ্ন করলাম, করোনার আর কি বললেন? তোমরা এতক্ষণ কি করছিলে? তিনি একের পর এক প্রশ্ন করে চলেছিলেন। উত্তর দিতে দিতে ভাবছিলাম আমি বুঝি পাগল হয়ে যাব। অনেক কষ্টে মেজাজ ঠিক রেখেছি। তুমি অজ্ঞান হয়ে পড়ে না গেলে আমি হয়তো নিজেকে সংযত করতে পারতাম না। তোমার ওই অবস্থা দেখে আমার মনে পড়ল আমাকে শান্ত ধীর স্থির হয়ে
অনেক ভেবে করোনারের অবাঞ্ছিত সব প্রশ্নের উত্তর দিতে হবে। করোনারের অদ্ভুত মুখের ভাব আমরণ আমার মনে থাকবে। একটু চুপ করে থেকে আবার সে বলল, এখন আমি বড় ক্লান্ত, সমস্ত অনুভূতি হারিয়ে ফেলেছি যেন। সে এবার চেয়ারে বসে দুহাতে মাথা রেখে নিচু হয়ে বসে রইল। আমি তার পাশে গিয়ে বসলাম। একটু পরে ফার্থ রবার্টের সঙ্গে চায়ের সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকল। জেসপার টেবিলের কাছে বসে লেজ নাড়তে নাড়তে আমার দিকে আশার দৃষ্টিতে তাকাচ্ছে। অন্য দিনের মতো তেমনই সমারোহ করে চা খাবার গুছিয়ে দেয়া হলো। সহসা আমার মনে পড়ল, আমাদের জীবনে যাই ঘটুক না কেন, ম্যান্ডেলের জীবনধারা একভাবেই চলবে। ম্যান্ডেলের নিয়মরীতি এমনই অনড় যে আমাদের জীবনের চরম সর্বনাশের আশঙ্কাতেও তার ব্যতিক্রম হবার উপায় নেই। তার জন্য চা তৈরি করতে করতে প্রশ্ন করলাম, ফ্র্যাঙ্ক কোথায়? চার্চে গেছে। আমারও সেখানে যাবার কথা ছিল, কিন্তু তার আগে তোমার কাছে আসবার জন্য বড় ব্যাকুল হয়েছিলাম। সবসময় কেবল ভাবছিলাম তুমি এখানে একলা বসে বসে না জানি কত দুর্ভাবনা করছো। চার্চে কেন? আজ সন্ধ্যায় সেখানে যেতে হবে। প্রথম কিছু বুঝতে না পেরে তার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তারপর সব বুঝতে পারলাম, রেবেকাকে সমাধি দেবার জন্য তারা চার্চে যাবে। সে আবার বলল, 6:30টার সময় ঠিক হয়েছে। ফ্র্যাঙ্ক, কর্নেল জুলিয়ান আর আমি ছাড়া কেউই এ খবর জানে না। আমরা নীরবে চা খেতে লাগলাম। ম্যাক্সিম কোনো খাবার স্পর্শ করল না। চারিদিক আবার নিবিড় হয়ে এসেছে, বৃষ্টিই এলো বলে। ম্যাক্সিমকে মরার মতো সাদা ভাবহীন দেখাচ্ছে। বেশ কিছুক্ষণ পর সে বলল, আমাদের দুজনের একসাথে অনেক কিছু করবার আছে। আবার আমাদের নতুন করে জীবন শুরু করতে হবে। আমি তোমার ওপর এতদিন কত অন্যায় না করেছি। না না, এসব কেন বলছো? হ্যাঁ, আমি তোমাকে অনেক দুঃখ দিয়েছি, কিন্তু এবার থেকে আবার আমরা নতুন করে জীবন আরম্ভ করব। দুজন দুজনকে একান্ত করে পাব, শুধু তুমি আর আমি। আমাদের জীবন আনন্দে ভরে উঠবে, সার্থক হবে। আমরা আর তো একা নই। অভিশপ্ত অতীত আর কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের ছেলে মেয়েদের মধুর কলরবে ম্যান্ডেলের আকাশ বাতাস উঠবে ভরে। আমাদের জীবনের মধুর সম্ভাবনার কল্পনায় আমরা দুজনেই কতক্ষণ আবিষ্ট হয়ে রইলাম। তারপর সহসা সে ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, 6:10। আমাকে এখন যেতে হবে। 8 ঘন্টার মধ্যেই তোমার কাছে ফিরে আসব। তার হাতখানি ধরে বললাম, আমিও তোমার সঙ্গে যাব। না, আমি তা চাই না। আমাকে জড়িয়ে ধরে আদর করে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমি একলা বসে আছি। আমার মনে কত কি ভাবনা আলোড়ন তুলছে। ভাবছি রেবেকার বদলে ভুল করে যাকে সমাধি দেয়া হয়েছিল সেই অখ্যাত মৃতদেহটি কোন অভাগিনীর, কেউ তা কোনো দিন জানতে পারবে না। আজ তাকে সরিয়ে তার জায়গায় রেবেকাকে রাখা হবে। এখন তারা প্রার্থনার মন্ত্র পড়ছে হয়তো। রেবেকা ধুলির সাথে মাটির সাথে এক হয়ে মিশে গেল। ধুলো হয়ে ছাই হয়ে ওই হাওয়ার সঙ্গে নিঃশেষে মিলিয়ে যাক তার সকল স্মৃতি। সন্ধ্যা 7টার পর বৃষ্টি পড়তে শুরু হলো। প্রথমে টুপটাপ করে, তারপর অঝোর ধারায়। নিবিড় কালো আকাশটা ফুটো হয়ে বুঝি সহস্রধারে জল ঝরছে। জানলাগুলি সব খুলে গিয়ে দাঁড়িয়ে আছি জল ভরা ঠান্ডা হাওয়া বুক ভরে নিঃশ্বাস নেব বলে। বৃষ্টির ছাঁট এসে আমার সর্বাঙ্গে লাগছে। এখন আর মেঘ ডাকছে না। ভিজে হাওয়ার সঙ্গে মাটির সোঁদা গন্ধ ভেসে আসছে। ফার্থ কখন এসে আমার পেছনে দাঁড়িয়েছে জানতে পারিনি। আমার পাশে এসে সে বলল, মিস্টার ডি উইন্টারের আসতে কি খুব দেরি হবে? না, বেশি দেরি হবে না। কেন? একজন ভদ্রলোক তার সাথে দেখা করতে চাইছেন। কে? তুমি তাকে চেনো? ফার্থ একটু অস্বস্তি বোধ করছে বলে মনে হলো। তারপর বলল, হ্যাঁ চিনি। মিসেস ডি উইন্টার বেঁচে থাকতে উনি এখানে প্রায়ই আসতেন। ওর নাম মিস্টার ফ্যাবেল। জানলা বন্ধ করে ফার্থের দিকে ফিরে দাঁড়িয়ে বললাম, তাকে এখানে নিয়ে এসো। আচ্ছা। ম্যাক্সিম আসবার আগে লোকটাকে বিদায় করতে হবে। তাকে কি বলবো কিছু জানি না, কিন্তু এখন আর তাকে ভয়ও করি না। একটু পরেই ফার্থের সঙ্গে ফ্যাবেল ঘরে ঢুকলো। তার চেহারা সেদিনকার চেয়ে অনেক এলোমেলো। গায়ের রং রোদে পুড়ে পুড়ে আরও তামাটে হয়ে গেছে। চোখ দুটি রক্তবর্ণ, মনে হচ্ছে মদ খেয়ে মাতাল হয়ে এসেছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, মিস্টার ডি উইন্টার বাড়ি নেই। কখন আসবেন তারও কিছু ঠিক নেই। আপনি কাল সকালে অফিসে তার সঙ্গে দেখা করবেন। আমি তার জন্য এখানেই অপেক্ষা করব। আজ তিনি বাড়িতে নাও ফিরতে পারেন।
বিশ্রী একটু হাসি এসে এবার সে বলল, সে কি, পালিয়ে গেল নাকি? অবশ্য এই অবস্থায় পালিয়ে যাওয়াই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কি বলছেন আপনি? বুঝতে পারছেন না? তাও কি সম্ভব? ও হ্যাঁ, এখন আপনি কীরকম বোধ করছেন? তখন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন দেখে আপনাকে ধরতে যাব ভেবেছিলাম, কিন্তু দেখলাম তার আগেই একজন উদ্ধারকর্তা জুটে গেছে। আমি বাজি রেখে বলতে পারি, ফ্র্যাঙ্ক রলে আপনাকে সাহায্য করতে পেরে একেবারে ধন্য হয়ে গেছে। তারপর সেই বুঝি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়েছে? কিন্তু সেদিন তো অত অনুরোধেও আমার গাড়িতে একটু এলেন না। তার সাথে দেখা করতে চান কেন? আমার কথার কোনো জবাব না দিয়ে একটা সিগারেট ধরাতে ধরাতে সে বলল, আমি সিগারেট খেলে আপত্তি নেই তো, দেখবেন আবার অজ্ঞান হয়ে পড়বেন না যেন। আমার আপাদমস্তক ভালো করে দেখে নিয়ে একটু পরে সে বলল, আপনি এ কয়দিনই বেশ বড় হয়েছেন মনে হচ্ছে, কিন্তু এখানে কেমন করে জীবন কাটাচ্ছেন? ফ্র্যাঙ্ক রলের সঙ্গে বাগানে বেরিয়ে সময় কাটাচ্ছেন বুঝি? এক মুখ ধোঁয়া ছেড়ে আবার বলল, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। ফার্টকে বলুন আমাকে একটু সোডা আর উইস্কি দিতে। কোনো কথা না বলে ঘন্টা বাজালাম। লোকটা সোফার হাতলের ওপর বসে পা দুলিয়ে মৃদু মৃদু হাসছে। রবার্টকে আসতে দেখে বললাম, মিস্টার ফ্যাবেলকে সোডা উইস্কি এনে দাও। এই যে রবার্ট, তোমাকে অনেকদিন পর দেখলাম, বেশ খোশ মেজাজে স্ফূর্তিতে আছো তো। রবার্ট লজ্জায় লাল হয়ে অপ্রস্তুতভাবে আমার দিকে তাকিয়ে বেরিয়ে গেল। রবার্ট সোডা উইস্কি এনে দিলে সে বসে বসে খেতে লাগলো। মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে সেই বিশ্রী হাসি হাসছে। ম্যাক্স আজ রাত্রিতে না ফিরলেও আমি দুঃখিত হব না, তার বদলে আমি না হয় খেয়ে যাব, কি বলেন? একপাশে মাথা হেলিয়ে মৃদু হেসে সে বলল, আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তবুও নিজেকে যতটা সম্ভব সংযত করে বললাম, মিস্টার ফ্যাবেল, আমি আপনার সাথে দুর্ব্যবহার করতে চাই না, কিন্তু আমি এখন বড় ক্লান্ত। তার সাথে আপনার কি প্রয়োজন তা যদি আমাকে না বলতে পারেন, তাহলে আর বসে থাকবেন না, এই মুহূর্তে চলে যান। না না, এত নির্দয় হবেন না। এই কি, চলে যাচ্ছেন নাকি? যাবেন না? হয় কি, আমি তো আপনার কোনো ক্ষতি করছি না। আমার বিরুদ্ধে ম্যাক্স বুঝি আপনাকে অনেক কিছু বলেছে? আমাকে আপনি খুব খারাপ লোক ভাবছেন তো? না, সত্যি অত মন্দ নই। আমি অতি সাধারণ নিরীহ গোবেচারা লোক। খালি গ্লাসটা টেবিলের ওপর রেখে টেনে টেনে সে বলে চলেছে, জানেন, এই ব্যাপারটা আমাকে খুব আঘাত দিয়েছে। রেবেকা সম্পর্কে আমার বোন, আমি তাকে অদ্ভুতভাবে ভালোবাসতাম। আমরা একসাথে বড় হয়েছি, দুজন দুজনকে প্রাণ দিয়ে ভালোবেসেছি। জগতে ওর চেয়ে প্রিয়জন আমার আর কেউ ছিল না। সেও আমাকে খুব ভালোবাসত। কিছুক্ষণ চুপ করে থেকে আবার সে বলতে লাগলো, ম্যাক্স ভেবেছে তদন্ত শেষ হয়ে গেলেই সব মিটে গেল। না, রেবেকার ওপর যাতে সুবিচার হয় তাই আমি দেখব। আত্মহত্যা? ওহ, ওই বুড়ো নির্বোধ করোনারের এই অদ্ভুত সিদ্ধান্তে বিশ্বাস করতে হবে? না না, এটা আত্মহত্যা হতেই পারে না। এমন সময় দরজা ঠেলে ম্যাগজিন ঘরে ঢুকলো, তার পেছনে ফ্র্যাঙ্ক। ফ্যাবেলকে দেখে সে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর নিজেকে একটু সামলে নিয়ে প্রশ্ন করল, তুমি এখানে কেন? দুহাত পকেটে পুরে ফ্যাবেল তার দিকে ফিরে দাঁড়িয়ে এক মুহূর্ত নীরব রইল। তারপর হাসতে হাসতে বলল, আমি তোমাকে তদন্তের রায়ের জন্য অভিনন্দন জানাতে এসেছি ম্যাক্স। এখনই এ ঘর থেকে বেরিয়ে যাও, না হয় ঘাট ধরে বের করে দেব। একটু অপেক্ষা করো, স্থির হও। বলে সে আবার আরেকটি সিগারেট ধরিয়ে সোফার হাতলের ওপর বসে পড়ল। তারপর বলল, আমি যা বলবো তা ফার্ট বা অন্য কেউ শুনুক তা চাও না নিশ্চয়ই? তাহলে দরজাটা বন্ধ করে দাও। ম্যাক্সিম একটুও নড়ল না। ফ্র্যাঙ্ক খুব আস্তে দরজাটা বন্ধ করে দিল। ফ্যাবেল এবার বলতে লাগলো, শোনো ম্যাক্স, তুমি ভেবেছ সব দায় থেকে সসম্মানে মুক্তি পেয়েছ, তাই না? আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আদালতে ছিলাম। এক চরম মুহূর্তে তোমার স্ত্রীকে অজ্ঞান হয়ে পড়ে যেতেও দেখলাম। তাকে অবশ্য এর জন্য দোষ দেওয়া যায় না। তারপর থেকেই তদন্তের মোড় ফিরে গেল তোমারই অভিপ্সিত পথে, তাই না? এই বিচারের প্রহসন আমি শেষ পর্যন্ত দেখেছি। ম্যাক্সিম ফ্যাবেলের দিকে এগিয়ে যাবার চেষ্টা করতেই সে বলে উঠল, আরও একটু অপেক্ষা করো, আমার কথা এখনো শেষ হয়নি। শোনো, আমি সমস্ত ব্যাপারটাকে আবার অন্য রকম করে দিতে পারি। তোমার পক্ষে তা শুধু অপ্রীতিকরই হবে না, বিপদেও পড়বে তুমি। আমি একটি চেয়ারে বসে পড়ে তার হাতল শক্ত করে ধরে রেখেছি। ফ্র্যাঙ্ক আমার কাছে সরে এসে চেয়ারের পেছনে দাঁড়ালো।
ম্যাক্সিম স্থির পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ফ্যামিলির দিকে অপলক তাকিয়ে সে বলল, বলে যাও, থামলে কেন? কি বিপদে ফেলবে আমায়? শোনো ম্যাক্স, আমার মনে হয় তোমার আর তোমার স্ত্রীর মধ্যে কোনো গোপনতা নেই। ক্রলের চোখ দেখে মনে হচ্ছে সেও সব জানে, বা একেবারে ত্রয়ী যাকে বলে। তাহলে আমি স্পষ্ট করে বলতে পারি, কি বলো? তোমরা আমার আর রেবেকার কথা সবই জানো। আমরা দুজন দুজনকে গভীরভাবে ভালোবাসতাম। আমি কখনো তা গোপন করিনি এবং করবও না। এতদিন পর্যন্ত আমারও ধারণা ছিল রেবেকা নৌকোডুবি হয়ে জীবন হারিয়েছে। সে সময় আমি খুব ভেঙে পড়েছিলাম। এই ভেবে মনকে সান্ত্বনা দিয়েছিলাম, তার মতো প্রাণবন্ত মেয়ের ওরকম আকস্মিক দুর্ঘটনায় প্রাণ যাওয়াই বুঝি খুব স্বাভাবিক। একটু থেমে আমাদের সবার দিকে ভালো করে চোখ বুলিয়ে আবার সে বলতে লাগলো, তারপর কয়েকদিন আগে কাগজে খবর পড়লাম রেবেকার নৌকো খুঁজে পাওয়া গেছে এবং তার কেবিনে একটি কঙ্কালও পাওয়া গেছে। অবাক হয়ে ভাবতে লাগলাম, রেবেকার সঙ্গে সেই রাতে আর কে ছিল? কিছু বুঝতে না পেরে ডানভার্সের সাথে যোগাযোগ করে জানলাম কেবিনের কঙ্কাল তারই দেহাবশেষ। তারপর তদন্তে উপস্থিত থাকলাম। ট্যাবে সাক্ষ্য নেওয়ার আগ মুহূর্ত অবধি সবই বেশ চলছিল, কিন্তু তারপর। আচ্ছা ম্যাক্স, নৌকোর তক্তার গর্তগুলি আর ছিপি খোলা সম্বন্ধে তোমার কি বক্তব্য? ম্যাক্সিম খুব আস্তে জবাব দিল, তোমার সাথে এসব আলোচনা করব তা যদি ভেবে থাকো তাহলে ভুল করেছ। তুমি তদন্তের সময় সেখানে ছিলে, রায়ও শুনেছ, তাতেই তোমার সন্তুষ্ট হওয়া উচিত। আত্মহত্যা? রেবেকা আত্মহত্যা করেছে তাই আমাকে বিশ্বাস করতে হবে? শোনো, তুমি জানতে না যে আমি এই চিঠিখানি তার কাছ থেকে পেয়েছিলাম। খুব যত্ন করে এই চিঠিখানি রেখেছিলাম, কারণ আমার কাছে এটাই তার শেষ চিঠি। চিঠিটা তোমাদের পড়ে শোনাচ্ছি, আশা করি শুনে তোমার ভালোই লাগবে। পকেট থেকে এক টুকরো কাগজ বের করে সে খুলে ধরল। লেখা দেখি চিনতে পারলাম বাঁকা আখরে সেই তির্যক লেখা। সে এবার পড়তে আরম্ভ করলো। তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তুমি বাড়ি ছিলে না। আমি ম্যান্ডারলে চলে যাচ্ছি। আজ রাতে কুটিরে থাকব। এই চিঠি সময় মতো পেলে তুমিও আসবে, কেমন? আমি তোমার প্রতীক্ষায় থাকব। তোমাকে একটা কথা বলার আছে, তাই তাড়াতাড়ি দেখা হওয়া দরকার। রেবেকা। চিঠিটা পকেটে রেখে দিয়ে সে বলল, আত্মহত্যা করতে যাওয়ার সময় কি এরকম চিঠি লেখে? সেদিন খুব ভোরে বাড়িতে ফিরে আমি তার এই চিঠি পেয়েছিলাম। রেবেকা লন্ডনে এসেছিল তাও আমি জানতাম না। দুর্ভাগ্যবশত সেই রাতে এক জায়গায় আমার নিমন্ত্রণ ছিল। পরদিন ফোন করে খবর নিতে গিয়ে জানলাম রেবেকার নৌকা ডুবি হয়েছে। একটু থেমে সে আবার বলল, আজ করোনার এই চিঠি পড়লে ব্যাপারটা তোমার পক্ষে এত সহজ হয়ে যেত না, তাই না ম্যাক্স? বেশ তো, তার কাছে গিয়ে তাকেই কেন দিচ্ছ না ওটা? এত ব্যস্ত হচ্ছ কেন? শোনো, আমি তোমাকে একেবারে শেষ করতে চাই না। তুমি কোনোদিন আমাকে ভালো চোখে দেখোনি তা জানি, কিন্তু আমি তোমাকে কখনো ঈর্ষা করিনি। সুন্দরী স্ত্রী থাকলে স্বামীরা অন্য পুরুষদের প্রতি একটু ঈর্ষাকাতর হবে, এটাই নিয়ম। অনেকে আবার ওথেলোর ভূমিকায় চমৎকার অভিনয় করে ফেলে। সে যাক, আমার বক্তব্য তোমাকে তো সব খুলে বললাম। এখন একটা মীমাংসায় এসো। তুমি তো জানো আমি ধনী নই। সমস্ত জীবন বছরে 2-3 হাজার করে টাকা যদি আমাকে বরাদ্দ করে দাও, তাহলে এসব কথা কাউকে বলবো না। তুমি নিশ্চিন্তে থাকবে, আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না, কথা দিচ্ছি। আমি তোমাকে অনেকক্ষণ আগে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছি, আবারও বলছি এই মুহূর্তে বেরিয়ে যাও। ফ্র্যাঙ্ক তাড়াতাড়ি বলে উঠল, একটু অপেক্ষা করো ম্যাক্সিম। তারপর ফ্যামিলির দিকে ফিরে এসে বলল, আপনার আসল উদ্দেশ্য বুঝতে পেরেছি। ঠিক কত টাকা পেলে রফা করবেন? দেখলাম ম্যাক্সিমের মুখ ছাইয়ের মতো সাদা হয়ে কপালের শিরাগুলি ভেসে ভেসে উঠল এক নিমেষে। ফ্র্যাঙ্কের দিকে চেয়ে কঠিন স্বরে সে বলল, এ বিষয়ে তুমি একটি কথাও বলবে না ফ্র্যাঙ্ক। এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। ভয় দেখিয়ে আমার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করা বৃথা। তোমার ফাঁসির পর তোমার স্ত্রীকে লোকে আঙুল দিয়ে দেখিয়ে বলবে, ইনি সেই হত্যাকারীর বিধবা। তাই কি তুমি চাও? কথাটি বলে সে আমার দিকে একবার আর চোখে তাকিয়ে হেসে উঠল। তুমি ভাবছ আমাকে ভয় দেখাতে পারো, তাই না? না, তোমার ধারণা একেবারেই ভুল। তুমি যা খুশি করতে পারো। আমি একটুও ভয় করি না। পাশের ঘরে ফোন আছে, কর্নেল জুলিয়ানকে ডেকে পাঠাচ্ছি। তোমার কাহিনী তাকেই শোনানো দরকার। তাকে ফোন করবার মতো সাহস তোমার নেই।
কিন্তু তোমাকে ফাঁসি কাঠে ঝোলাবার জন্য সত্যি আমার হাতে যথেষ্ট প্রমাণ আছে। ম্যাক্সিম ধীরভাবে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে ঢুকল। ফোনের রিসিভার তুলবার শব্দ শুনে ফ্র্যাঙ্কের দিকে তাকিয়ে ব্যাকুলভাবে বলে উঠলাম, ওকে বাধা দিন, বাধা দিন। ফ্র্যাঙ্ক গম্ভীরভাবে আমার মুখের দিকে একবার তাকিয়ে তখনই ঘর থেকে বেরিয়ে গেল। ও ঘর থেকে ম্যাক্সিমের নিরুত্তাপ শান্ত স্বর শুনতে পাচ্ছি। কেরিজ 17 চাই। ফ্যাবেল আগ্রহ ভরে দরজার দিকে তাকিয়ে আছে। শুনতে পেলাম ম্যাক্সিম ফ্র্যাঙ্ককে বলছে, না না, তুমি চলে যাও। তারপর কয়েক মুহূর্ত পরে আবার তার গলা শুনতে পেলাম, কে? কর্নেল জুলিয়ান? হ্যাঁ, আমি ডি উইন্টার কথা বলছি। আপনি এখনই একবার আসতে পারবেন? হ্যাঁ, খুব জরুরি দরকার। না, ফোনে বলতে পারছি না, এখানে এলেই সব জানতে পারবেন। একটু পরে ঘরে ঢুকে বলল, জুলিয়ান এখনই আসছেন। তারপর জানলার ধারে গিয়ে সব জানলা একে একে খুলে দিল। তখনও মুষলধারায় বৃষ্টি পড়ছিল। আমাদের দিকে পেছন করে সে সেখানেই দাঁড়িয়ে রইল। ফ্র্যাঙ্ক তার কাছে গিয়ে খুব আস্তে আস্তে তার নাম ধরে ডাকল, কিন্তু সে কোনো উত্তর দিল না। ফ্যাবেল হেসে আর একটা সিগারেট ধরালো। তুমি যদি ইচ্ছে করে ফাঁসি কাঠে ঝুলতে চাও তাহলে আমি আর কি করতে পারি? তারপর টেবিলের ওপর থেকে একটা পত্রিকা তুলে নিয়ে সোফায় আরাম করে বসে নিশ্চিন্ত ভঙ্গিতে সে পড়তে আরম্ভ করল। ফ্র্যাঙ্ক একবার আমার দিকে আর একবার ম্যাক্সিমের দিকে করুণভাবে তাকাচ্ছে। কখন নিঃশব্দে সে আমার পাশে এসে দাঁড়ালো। আমি ফিসফিস করে বললাম, আপনি কিছু একটা করুন। এখনই গিয়ে কর্নেলকে বলুন তাকে আর আসতে হবে না। যান, দয়া করে এখনই চলে যান। এদিকে না ফিরেই ম্যাক্সিম গম্ভীরভাবে আদেশের সুরে বলে উঠল, না, ফ্র্যাঙ্ক এ ঘর থেকে কোথাও যাবে না। এ ব্যাপারে যা করবার আমি একাই করব। আমরা আরেকটি কথাও বলতে সাহস করলাম না। ফ্যাবেল তেমনই কাগজ পড়ছে। বৃষ্টির একটানা শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই চারিদিকে। একতালে বৃষ্টি পড়ছে ঝমঝম করে। আমার সমস্ত শক্তি নিঃশেষে ফুরিয়ে গেছে। ম্যাক্সিমের কাছে গিয়ে তার হাতে পায়ে ধরে ফ্যাবেলকে টাকা দেবার অনুরোধ করব এমন সাহসও আমার নেই। নিষ্ক্রিয় হয়ে পুতুলের মতো বসে থেকে শুধু তাকে লক্ষ্য করা ছাড়া কিছুই যে আমার করবার নেই। কিছুক্ষণের মধ্যে কর্নেল জুলিয়ান ঘরে ঢুকলেন। ম্যাক্সিম জানলা থেকে সরে এসে বলল, আসুন। আপনি জরুরি দরকার বলাতে আমি ছুটে চলে এসেছি। ও, কি ভীষণ বৃষ্টি হচ্ছে। তিনি ফ্যাবেলের দিকে অবাক হয়ে একবার তাকালেন। তারপর আমার কাছে এসে একটু হেসে বললেন, এখন ভালো বোধ করছেন তো? আমি বিড়বিড় করে তাকে কি বললাম নিজেও তা জানি না। তিনি আমাদের সকলের দিকে অবাক হয়ে বারবার তাকাচ্ছেন। ম্যাক্সিম এবার বলতে আরম্ভ করল, ইনি জ্যাক ফ্যাবেল, আমার স্বর্গগতায় স্ত্রীর সম্পর্কে ভাই হন। ফ্যাবেলের দিকে তাকিয়ে সে বলল, এবার তোমার কি বলবার আছে বলো। ফ্যাবেল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে কাগজটি আবার টেবিলের ওপর রাখল। এখন সে বেশ গম্ভীর হয়ে গেছে। তার মুখ দেখে মনে হলো ঘটনার এই আকস্মিক গতি তার এতটুকুও ভালো লাগছে না। কর্নেল জুলিয়ানের মুখোমুখি হতে সে চায়নি। উঁচু গলায় অভিনয়ের ভঙ্গিতে সে বলতে আরম্ভ করল, শুনুন শুনুন কর্নেল, ভূমিকা করে লাভ নেই। কালকের তদন্তের রায় আমাকে সন্তুষ্ট করতে পারেনি বলেই আমি এখানে এসেছি। কিন্তু সে কথা বলবার অধিকার একমাত্র মিস্টার ডি উইন্টারের আছে। কেবল রেবেকার ভাই হিসেবে নয়, সে বেঁচে থাকলে তার ভাবি স্বামী হিসেবে বলবার অধিকার আমার সম্পূর্ণই আছে। তার এই কথায় কর্নেল খুব হকচকিয়ে গেলেন। একটু চুপ করে থেকে ম্যাক্সিমের দিকে তাকিয়ে বললেন, ও, তাহলে অবশ্য আলাদা কথা, কিন্তু এসব কি সত্যি? ম্যাক্সিম কাঁধ বেঁকিয়ে বলল, এই প্রথম এই খবর শুনছি। কর্নেল জুলিয়ান তার দিকে তাকিয়ে বললেন, তা আপনার অভিযোগটা কি? ফ্যাবেল এক মুহূর্ত চুপ করে রইল। বুঝতে পারছি ষড়যন্ত্রটাকে আরও ঘোরালো করবার জন্য মনে মনে সে একটা দুষ্টু বুদ্ধি আটছে। কোটের পকেটে হাত ঢুকিয়ে রেবেকা সেই চিঠিখানি বের করে সে বলল, আত্মহত্যার উদ্দেশ্যে সাগরে ভাসবার আগে সে আমায় এই চিঠিখানি লিখেছিল। এই যে পড়ে দেখুন। তারপর বলুন যে আত্মহত্যা করবে বলে মনস্থ করেছে তার পক্ষে এমন চিঠি লেখা সম্ভব কিনা। কর্নেল জুলিয়ান পকেট থেকে চশমা বের করে চিঠিটা পড়তে লাগলেন। পড়া হয়ে গেলে ফ্যাবেলকে ওটা ফিরিয়ে দিয়ে বললেন, না, চিঠি পড়ে তো তা মনে হয় না, কিন্তু এই চিঠির অর্থ আমি বুঝতে পারছি না। ফ্যাবেল তার দিকে তাকিয়ে বলল, রেবেকা এই চিঠিতে আমাকে তার সঙ্গে দেখা করতে বলেছে, তাই না? আমাকে কি কথা বলবে বলে সে রাতে আমাকে তার কুটিরে যেতে লিখেছে।
আমার সঙ্গে কুটিরে সে রাত কাটাবে বলেই স্থির করেছিল। এই চিঠিটাই তার প্রমাণ। তাই সে আত্মহত্যা করেছে, এই অসম্ভব কথা আমি বিশ্বাস করি না। কর্নেল জুলিয়ান, এত বড় অসম্ভব ব্যাপারকে বিশ্বাস করতে বলবেন না। তার মুখ চোখ লাল হয়ে গেছে। শেষের কথা কয়টি সে খুব চেঁচিয়ে বলল। তার এই রুক্ষ মূর্তি কর্নেলের বোধহয় ভালো লাগেনি। তার মুখে বিরক্তির ক্ষীণ আভাস ফুটে উঠেছে দেখলাম। তিনি দৃঢ় স্বরে বললেন, আপনি ভুলে যাচ্ছেন যে আমার সামনে এভাবে রাগারাগি করে কোনো লাভ হবে না। আমি করোনার নই বা জুরিদেরও একজন নই। আমি এই জেলার ম্যাজিস্ট্রেট মাত্র। আপনাদের সকলকে সমস্ত দিক দিয়ে সাহায্য করাই আমার কর্তব্য। আপনি বলছেন আত্মহত্যা বলে আপনি বিশ্বাস করতে পারছেন না, কিন্তু আপনি তো নৌকর মিস্ত্রির সাক্ষ্য শুনেছেন। পাইপের ছিপি খোলা ছিল, নৌকর তক্তায় গর্ত করা হয়েছিল। তাহলে আপনার মতে কি ঘটা সম্ভব? আত্মহত্যা ছাড়া আর কি ঘটা সম্ভব? আত্মহত্যা ছাড়া আর কি হতে পারে? ফ্যাবেল একবার ম্যাক্সিমের দিকে তাকালো, তারপর বলতে লাগলো, রেবেকাও সব করেনি। সে আত্মহত্যা করতে পারে না। শুনুন, রেবেকাকে হত্যা করা হয়েছে। জানতে চান কে হত্যাকারী? কেন? ওই যে আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে, মুখে ভালো মানুষই হাসি মেখে মহাপুরুষের ভঙ্গিমায়। 1 বছর যেতে না যেতেই যে প্রথম যাকে হাতের কাছে পেল তাকেই বিয়ে করে ফেলল। ওই যে ছদ্মবেশী হত্যাকারী আপনার সামনেই দাঁড়িয়ে, মিস্টার ম্যাক্সমিলিয়ান ডি উইন্টার। দেখুন ভালো করে তাকিয়ে দেখুন ওই খুনি আসামিকে। বলতে বলতে সে হো হো করে হেসে ভেঙে পড়ল মাতালের মতো, পাগলের মতো বাঁধনহারা হাসির দমকে। ফ্যাবুলের সেই উচ্ছ্বসিত বাঁধনহারা হাসির জন্য ভগবানকে অনেক ধন্যবাদ। তার রক্তবর্ণ চোখ, কর্কশ কথা আর ওরকম ইঙ্গিতপূর্ণ হাসি তার কাল হলো। কর্নেল জুলিয়ান তার ভাবভঙ্গিতে বিশেষ বিরক্ত হয়েছেন বুঝতে পারলাম। তার মুখে অবজ্ঞা আর অবিশ্বাসের ভাব ফুটে উঠেছে। একটু পরে তিনি আপন মনে বলে উঠলেন, লোকটা বদ্ধ মাতাল, কি বলছে নিজেই তার গুরুত্ব জানে না। ফ্যাবল তার কথা শুনতে পেয়ে আরো জোরে চিৎকার করে উঠল, আমি মাতাল? আচ্ছা, আমিও দেখে নেব। আপনি ম্যাজিস্ট্রেট বা কর্নেল যাই হন না কেন, আপনাকে আমি পরোয়া করি না। আইনকে সপক্ষে পাবার সুযোগ আমার আছে, এবং সেই সুযোগ যেভাবেই হোক আমি নেব। আপনি ছাড়া আর অন্য ম্যাজিস্ট্রেট কি এদেশে নেই? আশা করি তারা আপনার চেয়ে অনেক বুদ্ধিমান সুবিচারক হবেন। আমি আবারও বলছি, ম্যাক্স ডি উইন্টার রেবেকাকে হত্যা করেছে, এবং আমি তা প্রমাণ করবই। কর্নেল শান্তভাবে বললেন, আপনি তো আদালতে উপস্থিত ছিলেন। তদন্তের রায় সম্বন্ধে আপনার যদি এতটুকুও সন্দেহ ছিল, তাহলে আদালতেই কেন বললেন না? এই চিঠিটা সেখানেই কেন দেখাননি? ফ্যাবেল একটু হেসে বলল, আমি নিজে এসে ম্যাক্সের সাথে বোঝাপড়া করব ভেবেছিলাম। ম্যাক্সিম জানালার কাছ থেকে সরে এসে বলল, আমিও তাকে এই এক প্রশ্নই করেছিলাম। তার উত্তরে সে বলল, আজীবন যদি তাকে আমি 2-3 হাজার করে টাকা দিতে রাজি থাকি, তাহলে সে আর কিছু বলবে না। হ্যাঁ, একথা সত্যি। সহজ সরল ভাষায় একেই ব্ল্যাকমেইল বলে। নির্লজ্জ হাসি হেসে ফ্যাবেল বলল, হ্যাঁ, তবে এটা খুব নগণ্য অপরাধ নয় সে কথাও ভুলে যাবেন না। সে যাক, এখন কয়েকটি প্রশ্নের জবাব দিন। এইমাত্র আপনি ডি উইন্টারের বিরুদ্ধে যে সাংঘাতিক অভিযোগ করেছেন, তার সপক্ষে আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ দিয়ে কি হবে? নৌকোর তক্তায় ওই গর্তগুলি কি যথেষ্ট প্রমাণ নয়? না, যে পর্যন্ত না আপনি একজন এমন সাক্ষী পাচ্ছেন যে তাকে ওই গর্তগুলি করতে দেখেছে। সাক্ষীর নিকুচি করেছে, ম্যাক্স ছাড়া আর কে তাকে হত্যা করবে? এখানে অনেক লোকের বসতি। এক কাজ করুন না কেন, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে অনুসন্ধান করুন। আপনার মতে আমিও তো হত্যা করতে পারি। ও, বুঝেছি, আপনিও ডি উইন্টারের পক্ষ নেবেন স্থির করেছেন। আপনাকে সে কতবার নিমন্ত্রণ করে খাইয়েছে, তাই তার বিরুদ্ধে যেতে পারেন না কেমন? বা, ধন্য বটে। মুখ সামলে কথা বলুন মিস্টার ফ্যাবেল। কেন? যা সত্যি তাই বলছি। ভেবেছেন আদালতে এই অভিযোগ প্রমাণ করতে পারবো না? নিশ্চয়ই পারবো। আমার জন্যই সে তাকে হত্যা করেছে। আমি তাকে ভালোবাসতাম বলে সে ঈর্ষায় পাগল হয়ে তা সহ্য করতে পারেনি। সে জানতো সেই রাতে রেবেকার সাগর পাড়ের কুটিরে আমার জন্য অপেক্ষা করছিল। সেখানে গিয়ে তাকে হত্যা করে
তার দেহ নৌকোর কেবিনে বন্ধ করে সাগরে নৌকো ডুবিয়ে দিয়েছে। বাহ, সুন্দর সাজানো গল্প, তা অস্বীকার করছি না, কিন্তু আবারও বলছি আপনার কোনো প্রমাণ নেই। সেই রাত্রির ঘটনা দেখেছে এমন প্রত্যক্ষদর্শী সাক্ষী নিয়ে আসুন, তখন আপনার সব কথা বিবেচনা করে দেখব। ফ্যাবেল একটু চুপ করে থেকে কি চিন্তা করলো, তারপর আস্তে আস্তে বলল, হ্যাঁ হ্যাঁ, সে রাতে একজন তাকে দেখে থাকতে পারে। ফ্র্যাঙ্ক ম্যাগজিমের দিকে সপ্রসন্নভাবে তাকালো। ম্যাগজিম কিছু বলল না। সহসা বুঝতে পারলাম ফ্যাবেল কার কথা বলছে। কথাটা ভাবতেই দারুণ আতঙ্কে আর দুর্ভাবনায় শিউরে উঠলাম। সেই রাত্রের সব ঘটনার সাক্ষী সত্যি একজন থাকতে পারে। ছোট ছোট কত কথার টুকরো আমার মনে বিদ্যুতের মতো চমকে উঠল। অবোধ মনের অসংলগ্ন কথা বলে যাদের অর্থ তখন বুঝতে পারিনি, সেসব কথা এখন মনে পড়ে হতবুদ্ধি হয়ে গেলাম। তিনি সাগরে চলে গেছেন, তিনি আর ফিরে আসবেন না। আমি তো কাউকে কিছু বলিনি। তাকে মাছে খেয়ে ফেলেছে, তাই না? বেনের অসংলগ্ন সেসব কথার স্পষ্ট অর্থ আজ আমার কাছে জলের মতো স্বচ্ছ হয়ে গেল। হ্যাঁ, বেন সব জানে। বেন সারা সে রাত্রে সব দেখেছে। সেই দুর্যোগের রাত্রে বনের মধ্যে লুকিয়ে সব দেখেছে। অনুভব করছি আমার মুখের রক্ত কোথায় সরে যাচ্ছে। প্রাণপণে চেয়ারের হাতল ধরে আচ্ছন্নের মতো বসে আছি। ফ্যাবেল তখন বলছে, একটি আতপাগলা লোক সবসময় সাগর সৈকতে থাকে। আমি যখন রেবেকার সাথে সেই কুটিরে দেখা করতে যেতাম, তখন সেই লোকটা জানলা দিয়ে উকিঝুঁকি মারত। সেই রাতে সে নিশ্চয়ই সব ব্যাপার আড়াল থেকে দেখেছে। কে এই লোকটি? কর্নেল প্রশ্ন করলেন। ফ্র্যাঙ্ক ম্যাগজিমের দিকে আর একবার তাকিয়ে বলল, বোধহয় বেনের কথা বলছে। লোকটি এখানকারই এক কর্মচারীর ছেলে, কিন্তু জন্ম থেকেই সে একেবারে বোকা আতপাগলা ধরনের। কি বলে কি করে নিজেই তা জানে না। ফ্যাবেল বলে উঠল, তাতে কি হয়েছে? তার তো চোখ আছে, যা দেখবে তা বলতে না পারার কোনো কারণ নেই। জেরা করলেই সব জানা যাবে। কর্নেল বললেন, এই লোকটিকে কি এখানে আনা যাবে? এবার ম্যাগজিম ফ্র্যাঙ্কের দিকে তাকিয়ে বলল, রবার্টকে পাঠিয়ে বেনকে এখানে আনার ব্যবস্থা করো। ফ্র্যাঙ্ক একটু দ্বিধা করছে। সে আর চোখে আমার দিকে তাকালো। ম্যাগজিম অস্থিরভাবে বলে উঠল, যাচ্ছ না কেন? যাও যাও, আজই এই ব্যাপারে যা হোক একটা শেষ করতে চাই। ফ্র্যাঙ্ক তখনই ঘর থেকে বেরিয়ে গেল। আমার বুকে সেই ব্যথা আবার অনুভব করছি। কয়েক মিনিট পর ফ্র্যাঙ্ক ফিরে এসে বলল, রবার্ট আমার গাড়ি নিয়ে বেনকে আনতে গেছে। একটা সিগারেট ধরিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে ফ্যাবেল বলল, ম্যান্ডেলের সকলে মিলে তোমরা বেশ একটা ট্রেড ইউনিয়ন গড়ে তুলেছ জানো। কেউ কারো বিপক্ষে কিছু বলবে না, ঠিক করেছ। এমনকি ম্যাজিস্ট্রেট মহোদয়ও সেই দলে। অবশ্য নবাগতা মিসেস ডিউইন্টারের কথা আলাদা। কোনো স্ত্রী স্বামীর বিরুদ্ধে সাক্ষী দিতে পারে না। প্রলেপ তো নিজের চাকরির ভয়েই সত্যকে ঢাকতে হচ্ছে। আমার ওপর তার আবার একটু আধটু ঈর্ষাভাব থাকাটাও কিছু অস্বাভাবিক নয়। তুমি রেবেকার সাথে খুব বেশি সুবিধা করতে পারোনি, তাই না প্রলেপ? অবশ্য এবার তোমার অনেক সুবিধা হবে আশা করি। অজ্ঞান হয়ে গেলে দৌড়ে গিয়ে তাকে ধরবে বলে নবাগতা মিসেস ডিউইন্টারে তোমার ওপর খুব কৃতজ্ঞ থাকবেন দেখো। তারপর যখন তিনি তার স্বামীর প্রতি বিচারকের মৃত্যুদণ্ডাজ্ঞা শুনবেন, তখন তো তোমার উজ্জ্বল ভবিষ্যৎ, কি বলো? তারপর সহসা দেখলাম ফ্যাবেল সশব্দে মেঝের ওপর পড়ে গেল। ম্যাগজিম তার পাশে দাঁড়িয়ে। কোথা দিয়ে যে কি হয়ে গেল বুঝতেও পারলাম না। ম্যাগজিম তাকে কিভাবে কোথায় মেরেছে দেখতে পাইনি, কিন্তু হঠাৎ বড় অসুস্থ বোধ করলাম। কর্নেল আমার পাশে এসে বললেন, ওপরে যাবেন? আমি মাথা নেড়ে চুপি চুপি বললাম, না না। তিনি আবার বললেন, এই লোকটা যা খুশি বলতে পারে। এই মুহূর্তে যা ঘটে গেল আপনাকে তা না দেখতে হলেই ভালো হতো। অবশ্য আপনার স্বামী ঠিকই করেছেন। আমি কোনো উত্তর দিলাম না। দেখলাম ফ্যাবেল আস্তে আস্তে উঠে দাঁড়াবার চেষ্টা করছে। তারপর সোফায় বসে পড়ে রুমাল মুখে চেপে কাতস্বরে বলছে, জল, একটু জল। ম্যাগজিম ফ্র্যাঙ্কের দিকে তাকালো। ফ্র্যাঙ্ক ঘর থেকে বেরিয়ে গেল। আমরা কেউ কোনো কথা বলছি না। ফ্র্যাঙ্ক হুইস্কি আর সোডা এনে গ্লাসে ঢেলে ফ্যাবেলের সামনে ধরল। সে তখনই এক চুমুকে সবটা খেয়ে ফেলল। তার থুতনিটা বেশ ফুলে উঠেছে। দেখলাম ম্যাগজিম আবার জানলার সামনে গিয়ে আমাদের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে রইল। কর্নেল জুলিয়ানের দিকে তাকিয়ে দেখি তিনি ম্যাগজিমের দিকে তাকাচ্ছেন। তার সেই দৃষ্টিতে একটা অদম্য কৌতূহল আর জিজ্ঞাসা ফুটে উঠেছে। তিনি কেন তার দিকে এমন অদ্ভুতভাবে তাকাচ্ছেন? ভয়ে ভাবনায়
আমার বুক দুরু দুরু করে উঠল। তাহলে কি তিনিও তাকে সন্দেহ করতে আরম্ভ করেছেন? ম্যাক্সিম এসব কিছুই দেখল না। সে অপলক বাইরের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি তেমনই অঝোর ধারায় ঝরছে। ফ্যাবল জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এখন আর সে আমাদের দিকে তাকাচ্ছে না, মুখ নিচু করে চুপচাপ বসে আছে। হঠাৎ পাশের ঘরে ফোন বেজে উঠলে ফ্র্যাঙ্ক দৌড়ে গেল। ফিরে এসে কর্নেলের দিকে তাকিয়ে সে বলল, আপনার মেয়ে ফোন করছেন, জানতে চাইছেন আপনার জন্য তারা অপেক্ষা করবেন না খেতে আরম্ভ করবেন। কর্নেল অস্থিরভাবে হাত নেড়ে বলে উঠলেন, তাদের খেতে বলে দিন, আমি কখন ফিরব কিছু ঠিক নেই। আমি কর্নেলের মেয়ের কথা ভাবছি। যে মেয়েটি গলফ খেলতে ভালোবাসে সেই বোধহয় ফোন করেছিল। আমাদেরই জন্য একটি সুখী পরিবারের রোজকার বাধা ধরা নিয়মের ব্যতিক্রম হলো। আমি ফ্র্যাঙ্কের দিকে তাকালাম। তার মুখখানিও বিবর্ণ ও গম্ভীর। কর্নেলের দিকে তাকিয়ে সে বলল, গাড়ির শব্দ পাচ্ছি। তারপর সে হল ঘরের দিকে চলে গেল। ফ্যাবেল একবার চোখ তুলে তাকালো। শুনলাম ফ্র্যাঙ্ক বলছে, বেন এসো, ভেতরে এসো, ভয় নেই, মিস্টার ডি উইন্টার তোমাকে কত সিগারেট দেবেন। বেন জড়সড়ভাবে ঘরে ঢুকল। তার টুপিটি হাতে ছিল। মাথায় একগাছিও চুল নেই দেখলাম, একেবারে চকচক করছে। তাকে সম্পূর্ণ অন্য রকম দেখাচ্ছে। ঘরের উজ্জ্বল আলোর ছটায় তার চোখ ধাঁধিয়ে গেছে হয়তো। চোখ পিটপিট করে সে বোকার মতো ঘরের চারদিকে তাকাচ্ছে। সে আমার দিকে তাকাতেই অনেক কষ্টে একটু হাসলাম, কিন্তু তার দৃষ্টি দেখে মনে হলো না আমাকে সে আগে কোনোদিন দেখেছে বা চেনে। ফ্যাবেল তার দিকে এগিয়ে গিয়ে বলল, এই যে আমাদের শেষ দেখা হবার পর থেকে তোমার কেমন চলছে? বেন তার দিকে অবাক হয়ে তাকাচ্ছে। তার দৃষ্টিতে ফ্যাবেলকে চেনবার সামান্য আভাসও ফুটে উঠল না। সে কোনো জবাবও দিল না। ফ্যাবেল আবার বলল, কি, আমাকে তো তুমি চেনো তাই না? বেন তেমনি তাকিয়ে আছে। ফ্যাবেল এবার তার দিকে সিগারেটের কেস এগিয়ে দিয়ে বলল, নাও। বেন ম্যাক্সিমের দিকে তাকালো। তার ভাব বুঝতে পেরে ম্যাক্সিম বলল, যতটা তোমার খুশি নিয়ে নাও। বেন 4টে সিগারেট তুলে নিয়ে দুটো দুটো করে কানের পেছনে গুজে রেখে দিল। ফ্যাবেল আবার তাকে প্রশ্ন করল, তুমি আমাকে চেনো তাই না? তখনও সে কোনো উত্তর দিল না। কর্নেল জুলিয়ান তার কাছে গিয়ে বললেন, তোমাকে এখনই বাড়িতে পাঠিয়ে দেব বেন, কেউ তোমার কোনো ক্ষতি করবে না, তুমি শুধু 2-1টা প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, তুমি কি ফ্যাবেলকে চেনো? এবার সে মাথা নেড়ে বলল, না, আমি কখনো তাকে দেখিনি। ফ্যাবেল কঠিন স্বরে বলে উঠল, মাদ্রামো হচ্ছে? তুমি আমাকে অনেকবার দেখেছ। মিসেস ডি উইন্টারের কুটিরে আমি যেতাম, মনে করে দেখো। না, আমি কখনো কাউকে দেখিনি। ও কি মিথ্যুক! দাঁড়াও, তোমার পাগলামো বার করছি। গেল বছর আমাকে আর মিসেস ডি উইন্টারকে বনের মধ্য দিয়ে একসাথে ওই কুটিরের দিকে যেতে দেখোনি তুমি? কুটিরে জানলা দিয়ে একবার উঁকি মেরেছিলে, তোমাকে তখন আমরা ধরে ফেলেছিলাম, তা মনে পড়ছে না? বেন তেমনি বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কর্নেল ব্যঙ্গ করে বলে উঠলেন, বাহ, চমৎকার সাক্ষী বটে। ফ্যাবেল অস্থিরভাবে চিৎকার করে উঠল, এসব ষড়যন্ত্র! কেউ ওকে ঘুষ দিয়ে ওর মুখ বন্ধ করে রেখেছে। আমাকেও কতবার দেখেছে। আবার সে বেনের সামনে গিয়ে দাঁড়িয়ে ধমকের সুরে বলল, বলো, চিনতে পারছো কি না, বলো। বেন মাথা নেড়ে বলল, না। তারপর ছুটে গিয়ে ফ্র্যাঙ্কের হাত জড়িয়ে ধরে বলল, উনি কি আমাকে পাগলাগারদে নিয়ে যেতে এসেছেন? না না, আমি পাগলাগারদে যেতে চাই না, তারা বড় খারাপ লোক, আমি বাড়িতে থাকবো, আমি তো কোনো দোষ করিনি। কর্নেল জুলিয়ান বললেন, তোমার কোনো ভয় নেই বেন, কেউ তোমাকে পাগলাগারদে দেবে না। আচ্ছা, আবার একবার ভেবে দেখো তো, এই ভদ্রলোককে তুমি এর আগে কোনো দিন দেখোনি? না, কখনো দেখিনি। মিসেস ডি উইন্টারকে তোমার মনে আছে? বেন আমার দিকে তাকাতে লাগলো। কর্নেল শান্তস্বরে বললেন, না, উনি নন, যিনি সেই কুটিরে যেতেন তার কথা বলছি। তাকে তোমার মনে আছে? বেন চুপ করে আছে। কর্নেল আবার প্রশ্ন করলেন, সেই যিনি সাগরে নৌকো চালাতেন, তার কথা তোমার মনে নেই? বেন এবার চোখ পিটপিট করে বলল, তিনি চলে গেছেন। এই তো, তুমি জানো দেখছি। তিনি নৌকো করে সাগরে বেড়াতে যেতেন তাই না? শেষবার যেদিন তিনি নৌকো করে সাগরে গিয়েছিলেন, সেদিন তুমি সাগর পাড়ে ছিলে? 1 বছর আগে এক ঝড়ের রাতে, যেদিন থেকে তিনি আর ফিরে এলেন না। বেন একবার ম্যাক্সিমের দিকে আর একবার ফ্র্যাঙ্কের দিকে তাকাতে লাগলো। ফ্যাবেল আবার প্রশ্ন করল,
তুমি সেদিন সেখানে ছিলে, তাই না বেন? মিসেস ডি উইন্টারকে কুটিরের দিকে আসতে দেখেছিলে। তারপর মিস্টার ডি উইন্টারকেও আসতে দেখেছিলে। তিনিও কুটিরে ঢুকেছিলেন তো? তারপর কি হলো বলো, কি ঘটেছিল তারপর? বেন দেওয়ালের দিকে সভয়ে সরে গিয়ে বলে উঠল, আমি কিছু দেখিনি। আমি পাগলাগারদে যাব না। আপনাকে কোনোদিন আমি দেখিনি। আপনাকে আর তাকে কোনোদিন আমি বনের মধ্যে দেখিনি। অবধ শিশুর মতো সে এক কথা বারবার বলে যাচ্ছে। কর্নেল জুলিয়ান ফ্যাবেলের দিকে তাকিয়ে বললেন, না, আপনার সাক্ষী আপনাকে কোনো সাহায্য করল না, অনর্থক সময় নষ্ট হলো শুধু। ফ্যাবেল গলা ফাটিয়ে বলে উঠল, এসব সাজানো ব্যাপার, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, ভীষণ ষড়যন্ত্র। আপনারা প্রত্যেকে এর মধ্যে লিপ্ত আছেন। এই নির্বোধ লোকটাকে টাকা দেওয়া হয়েছে, আমি হলফ করে বলতে পারি। মিথ্যে বলার জন্য ঘুষ দেওয়া হয়েছে। কর্নেল বললেন, বেনকে বাড়িতে পাঠিয়ে দেয়া হোক। ম্যাক্সিম বলল, বেন, রবার্ট তোমাকে বাড়ি দিয়ে আসবে। তোমার কোনো ভয় নেই, কেউ তোমাকে পাগলাগারদে দেবে না। ফ্র্যাঙ্কের দিকে তাকিয়ে এবার সে বলল, রবার্টকে বলো ওকে কিছু খেতে দিক, ও যা খেতে চায় তাই যেন দেয়। বাহ, খুশি হয়ে আবার খাওয়ানোও হচ্ছে যে। তোমার মস্ত উপকারই ও করেছে, তাই না ম্যাক্স? ফ্যাবেল বিশ্রী হাসি হেসে বলল। ফ্র্যাঙ্ক বেনকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। কর্নেল ম্যাক্সিমের দিকে তাকিয়ে বললেন, লোকটা অসম্ভব ভীতু আর পাগলাটে ধরনের, সারাক্ষণ থরথর করে কাঁপছিল। ওর প্রতি কোনোদিন খুব দুর্ব্যবহার করা হয়েছিল কি? না, ও কারো কোনো অনিষ্ট করে না, নিজের মনে ঘুরে বেড়ায়। ম্যান্ডালের কেউ ওকে উত্ত্যক্ত করে না। কিন্তু কোনোদিন হয়তো খুব ভয় পেয়েছিল। মাঝে মাঝে ও চোখ দেখে মনে হচ্ছিল আমরা বুঝি ওকে চাবুক মারতে যাচ্ছি। ফ্যাবেল বলে উঠল, ওটাকে চাবুক মারাই উচিত ছিল। মার খেলে আমাকে ঠিক চিনতে পারত। তা না করে অপদার্থটাকে আবার আদর করে খাওয়ানো হচ্ছে। তার হবে না, মস্ত উপকার করল যে। কর্নেল জুলিয়ান তার দিকে চেয়ে শান্ত স্বরে বললেন, আমরা যে তিমিরে সে তিমিরেই আছি। আমি তো বলেছি ডি উইন্টারের বিরুদ্ধে আপনার কোনো প্রমাণ নেই, আপনি কিছুই করতে পারবেন না। আদালতে আপনার কথায় কেউ কানই দেবে না। আপনি বলছেন আপনি নাকি মিসেস ডি উইন্টারের ভবিষ্যৎ স্বামী এবং তার সঙ্গে মিলিত হওয়ার জন্যই নাকি ওই কুটিরে যেতেন। কিন্তু ওই নির্বোধ লোকটাও বারবার বলছে সে আপনাকে কোনোদিন দেখেনি। আপনার নিজের কাহিনীকেও প্রমাণ করতে পারলেন না। পারি না। এবার তাকে হাসতে দেখলাম। সে ঘন্টা বাজালো। কর্নেল অবাক হয়ে প্রশ্ন করলেন, কি করছেন? 1 মিনিট অপেক্ষা করুন, তাহলেই দেখতে পাবেন। ফার্ট ঘরে ঢুকলে ফ্যাবেল তাকে বলল, মিসেস ডানভার্সকে একবার আসতে বলো। ফার্ট ম্যাক্সিমের দিকে তাকালে সে তখনই মাথা নেড়ে সায় জানালো। কর্নেল প্রশ্ন করলেন, মিসেস ডানভার্সকে? আপনাদের হাউসকিপার? ফ্যাবেল জবাব দিল, সে রেবেকার অন্তরঙ্গ বন্ধুও বটে। রেবেকার বিয়ের অনেক আগে থেকে সে তার সাথে আছে, সেই তাকে বড় করে তুলেছে। এমন সময় ফ্র্যাঙ্ক ঘরে ঢুকলে ফ্যাবেল তার দিকে চেয়ে ব্যঙ্গ ভরা হাসি এসে বলল, কি, বেনকে বেশ আদর যত্ন করে খাওয়ানো হলো তো? কিন্তু এবার কি হবে? এবার যে আর কোনো ষড়যন্ত্র টিকছে না। কর্নেল ফ্র্যাঙ্কের দিকে তাকিয়ে বললেন, মিসেস ডানভার্স আসছে। মিস্টার ফ্যাবেল ভাবছেন তার কাছ থেকেই সব জানতে পারবেন। ফ্র্যাঙ্ক কেমন সচকিত হয়ে ম্যাক্সিমের দিকে তাকালো। কর্নেল তার সেই চাহনি লক্ষ্য করলেন। তার মুখে কেমন একটু কঠিন ভাব ফুটে উঠল। ভয়ে ভাবনায় আমার বুক শুকিয়ে উঠছে। কিছুক্ষণের মধ্যেই ডানভার্স ঘরে ঢুকল। সে আমাদের সকলের দিকে অবাক হয়ে তাকাচ্ছে। সে দরজার কাছেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কর্নেল জুলিয়ান তার দিকে চেয়ে বলতে লাগলেন, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি জানেন স্বর্গগতা মিসেস ডি উইন্টার এবং মিস্টার ফ্যাবেলের মধ্যে কি সম্পর্ক ছিল? তারা সম্পর্কে ভাই বোন। আমি রক্তের সম্পর্কের কথা বলছি না। তাছাড়া অন্য কোনো সম্পর্ক ছিল কি? আপনি কি বলতে চান বুঝতে পারছি না। ফ্যাবেল অধৈর্যভাবে বলে উঠল, উনি কি ইঙ্গিত করছেন তুমি ঠিক বুঝতে পেরেছ ড্যানি? আমি কর্নেল জুলিয়ানকে সব কথা বলেছি, কিন্তু তিনি বিশ্বাস করতে চান না। রেবেকা আর আমি অনেক বছর থেকে একসাথে থাকছি, দুজন দুজনকে ভালোবেসেছি, তাই না ড্যানি? রেবেকা আমাকে গভীরভাবে ভালোবাসত, এ কথা তুমি ভালো করেই জানো। অবাক হয়ে দেখলাম ডানভার্স নীরবে কি ভাবছে। তার চোখের দৃষ্টিতে ফ্যাবেলের প্রতি ভৎসনা ফুটে উঠেছে। তারপর সে তেমনি কঠিন নিষ্প্রাণ স্বরে বলল, না, ভালোবাসতেন না।
ফ্যাবেল খুব অবাক হয়ে বলে উঠল, কি বলছো? পাগল হলে নাকি? ঠিকই বলছি। তিনি আপনাকে বা মিস্টার ডি উইন্টার কাউকে কোনোদিন ভালোবাসেননি। সমস্ত পুরুষ জাতটাকে তিনি অন্তর থেকে ঘৃণা করতেন। তিনি ওসব ব্যাপারের অনেক ওপরে ছিলেন। রাগে উত্তেজনায় ফ্যাবেলের মুখ আবার লাল হয়ে উঠল। একটু সামলে নিয়ে সে বলল, আচ্ছা, রেবেকা রাতের পর রাত আমার সাথে দেখা করবার জন্য বনের মধ্যে দিয়ে আসতো না? লন্ডনে আমার সঙ্গে থাকেনি? ডানভার্সও হঠাৎ খুব উত্তেজিত হয়ে বলে উঠল, তা জানি, কিন্তু তাতে কি হয়েছে? তিনি জীবনকে উপভোগ করতে জানতেন। ওসব তার কাছে খেলার মতো, নিছক খেলার মতো ছিল। ভালোবাসার অভিনয় করতে তার ভালো লাগতো, তাই। তিনি আমাকে সব বলতেন। তার রূপ আর ভালোবাসার ফাঁদে ফেলে পুরুষ পতঙ্গদের দুর্দশা তিনি মনে প্রাণে উপভোগ করতেন, হাসতেন। আপনিও অন্যদের মতো তার খেলার পুতুল ছিলেন মাত্র, আর কিছু না। আপনারা সবাই ছিলেন তার করুণা আর উপহাসের পাত্র। তার এই আকস্মিক উচ্ছ্বাসের নগ্নতা আমাদের সকলকে কেমন বিহ্বল হতবাক করে দিল। তার কথার মধ্যে কি ছিল জানি না। সব জেনেও আমি আবার শিউরে উঠলাম। লজ্জায় ঘৃণায় নূতন করে মরমে মরে গেলাম। ম্যাক্সিমের মুখ ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গেছে। ফ্যাবেল হতবুদ্ধির মতো ডানভার্সের দিকে তাকিয়ে আছে। কর্নেল জুলিয়ান ধীরে ধীরে তার গোঁফে হাত বুলোচ্ছেন। তারও কেমন যেন দিশেহারা ভাব। কয়েকটি নীরব মুহূর্ত কেটে গেল। একঘেয়ে বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। তারপর সহসা ডানভার্স কান্নায় ভেঙে পড়ল। সেদিন রেবেকার শোবার ঘরে যেমন কেঁদেছিল, তেমনই অযোধ্যারায় সে কাঁদছে। আমি তার দিকে তাকাতে পারছি না। বৃষ্টির শব্দের সঙ্গে তার কান্নার শব্দ মিলে অদ্ভুত একটা শব্দ আমার কানে বাজতে লাগলো। মনে হলো আমি বুঝি পাগল হয়ে যাব। এ ঘর থেকে ছুটে গিয়ে আমিও যদি এমনিভাবে কাঁদতে পারতাম। কেউ তার দিকে তাকাচ্ছে না, তাকে ধরছে না। সে আকুলভাবে কেঁদে চলেছে। তার শরীর কান্নার ভারে কেঁপে কেঁপে উঠছে। মনে হলো এই কান্না বুঝি অনন্তকাল চলবে। এর শেষ নেই, ছেদ নেই। কিছুক্ষণ পর তার কান্নার রেশ কমে এলো। একটু একটু করে সে নিজেকে সামলে নিল। তারপর স্থির নিশ্চল প্রতিমার মতো দাঁড়িয়ে রইল। কর্নেল জুলিয়ান এবার খুব আস্তে প্রশ্ন করলেন, আপনি বলতে পারেন কেন তিনি আত্মহত্যা করলেন? মাথা নেড়ে অস্ফুট স্বরে সে বলল, না। ফ্যাবেল তাড়াতাড়ি বলে উঠল, তাহলে বুঝলেন তো আত্মহত্যা করা কত অসম্ভব। আত্মহত্যার কারণ আমাদের দুজনের একজনও জানি না। কর্নেল তার দিকে বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে বললেন, চুপ করুন, ওকে একটু ভাববার সুযোগ দিন তো। আত্মহত্যার কারণ সম্বন্ধে আমরা সবাই অন্ধকারে আছি। তার চিঠি পড়েও কিছু বোঝা যাচ্ছে না। আপনাকে তার কি কথা বলবার আছে লিখেছেন? কি কথা বলতে চেয়েছিলেন আমরা যদি তা জানতে পারি, তাহলে হয়তো সমস্ত ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। মিসেস ডানভার্সকে চিঠিটা পড়তে দিন, তিনি হয়তো এ বিষয়ে কিছু বলতে পারবেন। ফ্যাবেল পকেট থেকে চিঠিখানা বের করে ডানভার্সের পায়ের কাছে ছুঁড়ে ফেলে দিল। ডানভার্স সেটা তুলে নিয়ে দুবার পড়ল। তারপর মাথা নেড়ে বলল, না, তিনি কি বলতে চেয়েছেন বুঝতে পারছি না। মিস্টার জ্যাককে কোনো জরুরি কথা বলবার থাকলে তিনি প্রথমে তা আমাকেই বলতেন। সে রাত্রে আপনি তাকে দেখেননি? না, আমি সেদিন কেরিতে গিয়েছিলাম। এজন্য নিজেকে আমি কোনোদিনই ক্ষমা করতে পারবো না। তাহলে তার মনের অবস্থা সম্বন্ধে আপনি কিছুই বলতে পারেন না? না। সেদিন লন্ডনে তিনি সারাদিন কি করেছিলেন সে কথা কেউ জানে কি? রেবেকা আমার ফ্ল্যাটে বেলা 3টের সময় চিঠি রেখে যায়। দারোয়ান তাকে দেখেছে। তারপর বোধহয় সোজা সে ম্যান্ডালে চলে এসেছে। ফ্যাবেল বলল। মিসেস ডানভার্স এবার বলল, মিসেস ডি উইন্টারের বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত চুল ঠিক করবার জন্য সেলুনে যাবার কথা ছিল। এ কথা আমার মনে আছে, কারণ আমি ফোন করে সেই ব্যবস্থা করে রেখেছিলাম। সাধারণত চুল ঠিক করবার পরে তিনি ক্লাবে খেতে যেতেন। সেদিনও নিশ্চয়ই 1:30টার পর ক্লাবে গিয়েছিলেন। কর্নেল বললেন, তাহলে ধরে নেওয়া যাক খেতে আধ ঘন্টা লেগেছে। তাহলে 2টো থেকে 3টে পর্যন্ত তিনি কি করেছেন? সেটাই আমাদের জানতে হবে। ফ্যাবেল আবার চেঁচিয়ে উঠল, ও, সেদিন সে কি করেছিল তা দিয়ে কি হবে? সে আত্মহত্যা করেনি, শুধু এই সত্যটাই প্রমাণ করা দরকার। মিসেস ডানভার্স খুব আস্তে আস্তে বলল, তার ডায়েরি আমার কাছে আছে। তিনি তাতে সব লিখে রাখতেন। সেদিন লন্ডনে কি করেছেন হয়তো সব ডায়েরিতে লিখে রেখেছেন। এসব ব্যাপারে তিনি খুব নিয়ম মেনে চলতেন। কখন কি করতে হবে লিখে রেখে সেই কাজ শেষ হয়ে গেলে তার পাশে দাগ কেটে রাখতেন।
দরকার মনে করলে তার ডায়েরি এনে দিচ্ছি। কর্নেল জুলিয়ান ম্যাক্সিমের দিকে তীক্ষ্ণ কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে বললেন, তার ডায়েরি দেখায় আপনার আপত্তি আছে কি? না। ডানভার্স ঘর থেকে বেরিয়ে গেল। আমরা সবাই চুপ করে আছি। আমাদের জীবনের এই চরম সন্ধিক্ষণে আমি যেন মনকে আর স্থির রাখতে পারছি না। আমিও জানলার সামনে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টির বেগ একটু কমে এসেছে। ম্যান্ডেলের আঙ্গিনা, বাগান সব জলে জলে টইটুম্বর। ভিজে স্যাঁতস্যাঁতে গাছগুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে বুঝি কাঁপছে। দরজার শব্দ শুনে ফিরে তাকিয়ে দেখি ডানভার্স ডায়েরি হাতে ঘরে ঢুকছে। কর্নেলের দিকে তাকিয়ে সে বলল, আমার কথাই ঠিক। জীবনের শেষ দিনটিতে তিনি কি কি করেছিলেন সব এখানে লিখে রেখেছেন। লাল মলাটের ছোট্ট ডায়েরির একটি পাতা খুলে সে কর্নেলের হাতে দিল। তিনি তার চশমা বের করে মন দিয়ে পাতাটি দেখছেন। কি একটা ভীষণ খবর শুনব বলে আমরা যেন অপেক্ষা করছি অধীরভাবে। সহসা অব্যক্ত আতঙ্কে আমার সমস্ত শরীর অবশ হয়ে আসতে লাগলো। আমি ম্যাক্সিমের দিকেও আর তাকাতে পারছি না। ডায়েরির পাতার মাঝখানে আঙ্গুল রেখে কর্নেল যখন বলে উঠলেন, এই যে, তখন আমার মনে হলো এখনই বুঝি আমার বুকের স্পন্দন থেমে যাবে। কর্নেল বলতে লাগলেন, হ্যাঁ, মিসেস ডানভার্স ঠিকই বলেছেন। 12টায় সেলুন, তার পাশে দাগ কাটা। 1:30টায় ক্লাবে খাওয়া, তার পাশেও দাগ কেটে রেখেছেন। তারপর? হ্যাঁ, তারপর লেখা রয়েছে বেকার, বেলা 2টো। বেকার? বেকারকে? তিনি ম্যাক্সিমের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন। ম্যাক্সিম মাথা নাড়ল। ডানভার্স বিড়বিড় করে বলল, বেকার? বেকার বলে কাউকে তো আমি চিনি না। এ নাম তার মুখে কোনোদিন শুনিনি। কর্নেল ডায়েরিটা ডানভার্সের হাতে দিয়ে বললেন, আপনি আবার ভালো করে দেখুন তো। তিনি বেকার নামের পাশে খুব স্পষ্ট করে দাগ কেটেছেন। ভদ্রলোক যেই হন না কেন, তিনি তার সঙ্গে দেখা করেছিলেন। ডানভার্স ডায়েরির নামটির দিকে তাকিয়ে কেবলই বিড়বিড় করে বলছে, বেকার? বেকার? কে এই ভদ্রলোক? কর্নেল জুলিয়ান বললেন, আমার মনে হচ্ছে বেকারকে সে কথা জানতে পারলেই আমরা সব জানতে পারব। আচ্ছা, তিনি কোনো সুদখোর মহাজনের পাল্লায় পড়েননি তো? ডানভার্সের চোখে তিরস্কারের দৃষ্টি ফুটে উঠল। সে বলল, মিসেস ডি উইন্টার টাকা ধার করবেন? এসব কি বলছেন? তাহলে হয়তো কোনো গুন্ডার কবলে পড়েছিলেন যে ভয় দেখিয়ে টাকা আদায় করতে চায়। না না, তা হতে পারে না। কিন্তু কে এই বেকার? তার কোনো শত্রু ছিল না তো? তিনি কাউকে ভয় করতেন? মিসেস ডি উইন্টার ভয় পাবেন? না, জগতে কাউকে তিনি ভয় করতেন না। তার কোনো শত্রুও ছিল না। একটি চিন্তা তাকে মাঝে মাঝে বড় ভাবিয়ে তুলত। সেটা ছিল বুড়ো হলে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার চিন্তা। তিনি প্রায়ই আমাকে বলতেন, যখন আমার যাবার সময় হবে ড্যানি, তখন এক নিমেষেই আমি চলে যেতে চাই। প্রদীপে ফোঁ দিলে যেমন পলকে নিভে যায়, তেমনই যেন আমার জীবন দ্বীপ নিভে যায়। দুর্ঘটনার পর তার ও কথা ভেবেই আমি মনকে সান্ত্বনা দিয়েছিলাম। উল্কার মতো তিনি হঠাৎই চলে গেলেন। ফ্যাবেল এগিয়ে এসে আবার অধৈর্য স্বরে বলে উঠল, এসব কি হচ্ছে? আসল কথা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। এই বেকার লোকটি কে তা জেনে আমাদের কি পরামর্শ লাভ হবে শুনি? তার সাথে এই ঘটনার কি সম্পর্ক থাকতে পারে? হয়তো নেহাতি একটা বাজে লোক। নাম করা কেউ হলে ড্যানি নিশ্চয়ই জানত। আমি তখন ডানভার্সকে লক্ষ্য করছিলাম। সে ডায়েরির পাতা একের পর এক উল্টে যাচ্ছে। হঠাৎ উত্তেজিতভাবে বলে উঠল, এই যে, একটা ফোন নম্বর পাওয়া গেছে। লেখা আছে বেকার, 0488। কিন্তু কোন এক্সচেঞ্জ তা লেখা নেই। বা ড্যানি, চমৎকার! তোমার প্রতিভা আছে বলতে হবে, কিন্তু একটু দেরি হয়ে গেছে। 1 বছর আগে এরকম উৎসাহ দেখাতে পারলে কাজে দিত। কর্নেল জুলিয়ান বললেন, কিন্তু এক্সচেঞ্জের নাম লেখা নেই কেন? ফ্যাবেল আবার ব্যঙ্গ করে বলে উঠল, তাতে কি হয়েছে? লন্ডনের প্রত্যেকটি এক্সচেঞ্জ চেষ্টা করে দেখলেই তো হয়। সারা রাত ধরে তা করতে হলেও আপত্তি নেই। এজন্য টাকা খরচ করতেও ম্যাক্স দ্বিধাবোধ করবে না, কি বলো? যেভাবেই হোক সময় পাওয়া দিয়ে কথা, তাই না? তার অবান্তর কথায় কেউ কান দিচ্ছে না। কর্নেল এবার বলে উঠলেন, নম্বরের পাশে এটা কি লেখা রয়েছে দেখুন তো মিসেস ডানভার্স। মনে হচ্ছে ম, তাই না? ডানভার্স ভালো করে দেখে বলল, হ্যাঁ, হতে পারে। ম্যাক্সিম এতক্ষণ পর ফ্র্যাঙ্কের দিকে তাকিয়ে বলল, মেফেয়ার 0488, চেষ্টা করে দেখো। আমি তেমনই পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। শুনলাম ম্যাক্সিম আবার বলছে, দাঁড়িয়ে রইলে কেন ফ্র্যাঙ্ক, যাও।
ফ্র্যাঙ্ক পাশের ঘরে চলে গেল। একটু পরে ফিরে এসে বলল, ওখানে এক ভদ্রমহিলা থাকেন, বেকার নামে কাউকে তিনি চেনেন না। ডানভার্স যন্ত্রের মতো বলল, এবার মিউজিয়াম 0488 দেখুন। একটু পরে পাশের ঘর থেকে ফ্র্যাঙ্কের গলা শুনতে পেলাম, হ্যালো, এটা কি মিউজিয়াম 0488? আচ্ছা, এখানে বেকার নামে কেউ থাকতেন কি না বলতে পারেন? কে কথা বলছে? ও, দারোয়ান। হ্যাঁ হ্যাঁ, আমাকে তার ঠিকানা দিতে পারো? হ্যাঁ, খুব জরুরি দরকার আছে। সে ওখান থেকেই চেঁচিয়ে বলে উঠল, মনে হচ্ছে খোঁজ পেয়েছি। না না, এ যেন সত্য না হয়। বেকারকে যেন খুঁজে না পাওয়া যায়। বেকার যেন মরে গিয়ে থাকেন। আমি যে জানি বেকারকে, প্রথম থেকেই আমি বুঝতে পেরেছিলাম। রেবেকা কেন তার কাছে গিয়েছিল তাও আমি জানি। এতক্ষণ ধরে মনে প্রাণে প্রার্থনা করছিলাম যেন তার খোঁজ না পাওয়া যায়। কিন্তু এ কি হলো? এখন কি হবে? আবার ফ্র্যাঙ্কের গলা শুনতে পাচ্ছি, হ্যাঁ, আমি লিখে নিচ্ছি ঠিকানা। কি বানান? ও হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ। সে এবার এক টুকরো কাগজ হাতে ঘরে ঢুকল। ফ্র্যাঙ্ক তো জানে না সে যাকে প্রাণ দিয়ে ভালোবাসে তারই মৃত্যুদণ্ড লেখা রয়েছে ওই এক টুকরো কাগজে। সমস্ত সন্ধ্যা ধরে যে চেষ্টা চলেছে, ওই কাগজের তারই প্রত্যক্ষ প্রমাণ রয়েছে ম্যাগজিনকে ধ্বংস করবার জন্য। এ যেন অন্ধকারে ভুল করে পেছন দিক থেকে ম্যাগজিমের বুকে কেউ ছুরি বসিয়ে দিচ্ছে। ও কি হবে এখন? আর যে আমি ভাবতে পারি না। শুনছি ফ্র্যাঙ্ক বলছে, দারোয়ান বলল ওখানে কোনো বসত বাড়ি নেই। বাড়িটা দিনের বেলায় ডাক্তারের কনসাল্টিং রুম হিসেবে ব্যবহার করা হয়। ডাক্তার বেকার এখন চিকিৎসা ছেড়ে দিয়েছেন। প্রায় 6 মাস আগে তিনি ওই জায়গা ছেড়ে চলে গেছেন। কিন্তু আমরা তাকে খুঁজে বের করতে পারবো। দারোয়ান তার ঠিকানা বলেছে। এই যে, তার ঠিকানা লিখে নিয়েছি।